বাংলায় কথা বলি, হ্যাঁ আমি বাংলায় গান গাই, হ্যাঁ আমার জীবনের সবকিছু প্রথম সবকিছু এই বাংলাতেই। আমি একজন বাঙালি, আমি একজন গর্বিত বাঙালি। বাংলা ভাষায় কথা বলার জন্য যদি আমাকে বাংলাদেশি বলা হয় তাতে আমার সমস্যা রয়েছে। শুধু আমার নয়, আমার সঙ্গে আমার 100 কোটি দর্শকের, 100 কোটি বাঙালিরও সমস্যা রয়েছে। হ্যাঁ, আমরা বাঙালিরা সংবেদনশীল, আমরা বাঙালিরা সহনশীল। আমাদের বাঙালিদের উত্তম কুমারকে দেখিয়ে চিহ্নিত করা হয়, কিন্তু ভুলে যাবেন না এই বাঙালি প্রতিক্রিয়াশীলও বটে। এই আরেক বাঙালির নাম শুনুন, নেতাজি সুভাষচন্দ্র বোস। প্রায় 350 বছরের ইংরেজ সাম্রাজ্যকে একা হাতে চ্যালেঞ্জ করেছিলেন পুরো বাঙালি সেনা নিয়ে। আরেক বাঙালির নাম শোনাই, আসুন, স্যার আশুতোষ মুখার্জি। বাংলার বাঘ বলা হতো, তাই জন্যই তো বলা হয় দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঙালির সত্তাকে যদি আঘাত করা হয়, যদি বারবার এই বাঙালি সত্তায় আঘাত হানা হয়, বাঙালি রুখে দাঁড়াবেই। কারণ এই বাংলা ভাষা সারা বিশ্বের একমাত্র ভাষা যার জন্য বাঙালিরা রক্ত ঝরিয়েছে। এই বাংলা ভাষা সেই ভাষা যার জন্য দুটো দেশে আন্দোলন হয়েছে 2025 সালে দাঁড়িয়ে। তাই আজ আর বাংলা ভাষায় কথা বললে কাউকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া যায় না, বিশেষ করে বসুদেবাকা কুটুম্বকমের দেশে। অর্থাৎ যে দেশ বলে সারা বিশ্ব আমার অতিথি, সেই দেশে দাঁড়িয়ে একজন বাঙালিকে বাংলাদেশি বলা যায় না। নমস্কার, গুড ইভিনিং, আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন ক্যালকাটা নিউজের 4টে চতুষ্কোণ। প্রথম খবরে চোখ রাখবো, হরিয়ানা থেকে আসছে, যেখানে 7 জন পরিযায়ী শ্রমিককে স্রেফ বাংলা ভাষায় কথা বলার জন্য হেনস্থা করা হলো। হেনস্থা করছে হরিয়ানা পুলিশ। ভাবতে পারছেন, স্রেফ বাংলা ভাষায় কথা বলেছে, তাদের মাতৃভাষায় কথা বলেছে বলে তাদের হেনস্থা করা হলো। এই ঘটনা ঘটেছে হরিয়ানায়। হরিয়ানায় বাংলার শ্রমিকদের, মালদা থেকে যারা গিয়েছিলেন তাদেরকে গ্রেফতার করে হরিয়ানার পুলিশ। প্রশ্ন হচ্ছে, কোন কারণে তারা বাংলায় কথা বলছে? তাই বাংলায় তো বাঙালিরাও কথা বলে, পশ্চিমবঙ্গের মানুষও কথা বলে, তাহলে এদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হলো কেন? সেই সেখানকার লোকজন কি বলছে শুনবো। আমার কথা হয়তো পরশু দিন জানলাম যে ফোন লাগাইলো পরে যে আমরাকে ধরে বন্দি করে দিয়েছে, আমরা কি অত্যাচার করেছি, কোনো আমরা কিছু জানতে পার না, বুঝতেও পারো না। আমরাকে এসে রুমে বসেছি, আর মধ্যে এসে ধরে নিয়ে যেতাম, চাকা রেখে দিলে রাতে দেওয়া দেই নাই। রাত 11টার সময় লিয়ে গেল, ফের কুণ্ঠে থানা না কুণ্ঠে নিয়ে যায়। তখন থানাতে ইয়ার মতন হিমঘরের মতন ভরে দিলে, একটা কুঠির মতন ঘরে সিলাসিলি করে বকরি গরু যেমন সিলাই এরকম করে সিলিয়ে ভরে দিলে। ধরে নিয়েছে। কারা ধরে নিয়েছে? কি কারণে ধরেছে? কাটতে গেছিল আমার ছেলে, বাংলাদেশি ঘরে ধরে নিয়েছে। থেকে কতজন গেছিল? এ পাড়াতে 7 জন গেছে। ওখানে থাকতো? হ্যাঁ। কিসের কাজ করতো ওখানে? লেবারি। লেবারি কাজ করতো? বললো কি রে কৃষ্ণ কাজ করে যাচ্ছিল, বলছে কি আবার রুমে বসতো, বললো কি ওখানেই তো ধরে নিল পুলিশ। আর ওখান থেকে আমরা অন্যজন ফোন করে বললো যে তোমাদেরকে ছেলে ধরে নিয়েছে। এক বাঙালি মায়ের চোখের জলের দাম বাংলা ঠিক বুঝে নেবে, প্রতিটা বাঙালি ঠিক বুঝে নেবে। এই কান্নার প্রতিটি রোলের হিসেব বাঙালি নেবে, নিতে শুরু করেছে। কারণ সুদূর দিল্লি পর্যন্ত বাঙালির এই চোখের জলে নড়ে গিয়েছে। পার্লামেন্টে, সংসদে রীতিমতো বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রের ওপর চাপ দিচ্ছে। বাংলা বললে বাংলাদেশি, 26-এ বাংলায় ভোটের আগে এ কোন ন্যারেটিভ, এ কোন বিধ্বংসী খেলায় ভারতীয় জনতা পার্টি মাতছে? এই প্রশ্ন সামনে আসছে কেন জানেন? কারণ আজ কংগ্রেস সাংসদ ঈসা খান চৌধুরী তিনি সরাসরি বলছে, যা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে। শুনুন। আগে আমরা জানতে পেরেছি যে হরিয়ানার গুরগাঁও যে নতুন নাম আছে, আমাদের মালদা অনেক লেবার ডেলি ওয়েজ আর্নার যারা হরিয়ানা কাজ করে এবং আমাদের আরও ট্রেডাররা ওখানে আটকে দিয়েছে পুলিশ প্রায় 8 থেকে 10 দিন জন্য। আমি আর যে আসামের আমাদের একজন এমপি সাহেব রাকিবুল হুসেন আসামের, ওনারও আসামের কিছু লোক ছিল, 150-এর মতো লোক। আমার মা আগে চিঠি ফিটি বিভিন্ন রিটেন করেসপন্ডেন্স করেছি চিফ মিনিস্টার, সিএম হরিয়ানা এবং জয়েন্ট কমিশনার পুলিশ এবং ডিসিপি ওখানকার গুরগাঁও,
যেখানে এই এরিয়া পড়ে আছে সেক্টর 65 পুলিশ স্টেশন, মহারাজপুর পুলিশ স্টেশন। বারবার ফোন করার পরেও পুলিশকে পেয়েছি। আমি চ্যালেঞ্জ করিয়েছি ওদেরকে যে অন হোয়াট বেসিস আপনি ডিটেইন করছেন এই লোকদেরকে। আমাদের দেশে কোনো আইন নেই, আমি জানি। আমি বললাম আপনি ইদার কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের আইন দেখান, পেপার্স দেখান, অর্ডার দেখান। বলছে কি স্যার অর্ডার? আমি বললাম যে কাজ আপনি করছেন এটা বেআইনি, আমাদের কনস্টিটিউশন এগেন্স্ট যায়। সেকশন 19.1 অফ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, ওখানে লেখা আছে ক্লিয়ারলি যে একটা ভারতের নাগরিক যে। কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু পাল্টা ন্যারেটিভ দেওয়ার জন্য একেবারে তৈরি। শ্রমিক ভট্টাচার্য আরেক বাঙালি, বাংলার বাঙালি, ভারতীয় জনতা পার্টির সাংসদ, কি বলছেন শুনবো। অত্যাচার হচ্ছিল তখন ঈশা খান চৌধুরীকে দেখতে পেয়েছিলেন কারোর পাশে দাঁড়াতে, পরিস্থিতি শান্ত করতে? ঈশা খান চৌধুরীও যে রাজনীতিটা করছেন সেটা সাম্প্রদায়িকতার রাজনীতি। এদের এই রাজনীতির কারণে যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে এবং ছোট ছোট কাজ করছে যারা বিভিন্ন জায়গায় চাকরি করছে বাঙালিরা, তারা বিপদের মধ্যে পড়ছে। আসল বিষয়টা হচ্ছে এই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করছে কারা? যারা চিহ্নিত করছে তারাও বাঙালি। কারণ প্রত্যেকটি রাজ্য কেউ জাতীয় নিরাপত্তার সঙ্গে, নিজের রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে আপোষ করতে চাইছে না। তাই বাঙালি বাংলাদেশিকে চিনিয়ে দিচ্ছে। এবং আমাদেরও যেটা অবস্থান যে ওই মালদা জেলার ঈশা খান চৌধুরীর জেলা কোনো আসলাম খানের রুটি রুজি যেন বাংলাদেশের কোনো আমিনুল ইসলাম কিনে না নেয়। শ্রমিকবাবুর যুক্তি বাঙালিরা নাকি বাংলাদেশিদের চিনিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছেন শ্রমিকবাবু, যদি বাংলাদেশিদের চিনিয়ে দিতে হয় প্রতিটা বাঙালি একসঙ্গে দাঁড়িয়ে চিনিয়ে দেবে। কিন্তু একটু বলুন তো, মালদার এই লোকগুলো কিংবা বাদুড়িয়ার এই লোকগুলো কিংবা কালিয়াচকের এই লোকগুলো, নদিয়ার গয়েশপুরের এই লোকগুলো, এরা সবাই বাংলাদেশি? প্রমাণ আছে? প্রমাণ নেই। একদিকে বাংলা, বাঙালি, অন্যদিকে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন কেন উঠছে না বাংলাদেশিরা কিভাবে বাংলায় ঢুকছে? কেন ইন্টারন্যাশনাল বর্ডারে বিএসএফ কিছুই করতে পারছে না? এই প্রশ্ন নেই কেন? বম্বে, চলুন বম্বে থেকে ঘুরে আসি। সিটি অফ ড্রিমস, স্বপ্ননগরী, যেখানে গেলে নাকি সবার স্বপ্ন পূরণ হয়। বাদুড়িয়া থেকে একজন সেখানে গিয়েছিলেন। বাদুড়িয়া থেকে বম্বে গিয়েছিলেন এক পরিযায়ী শ্রমিক, রাজমিস্ত্রি, স্বপ্ন নিয়ে নিজের সংসারকে আরো বড় করবেন, নিজের সংসার চালাবেন, টাকা পয়সা কামাবেন, সংসারের জন্য দাঁড়াবেন, এই স্বপ্ন নিয়ে গিয়েছিলেন। কিন্তু বম্বের বাসিতে তার স্বপ্ন শেষ। মৃত্যু হয়েছে সেই শ্রমিকের, তাকে পিটিয়ে খুন করা হয়েছে, তার ক্ষতবিক্ষত দেহ বাসি থেকে উদ্ধার হয়েছে। কারা মারল এই পরিযায়ী শ্রমিককে? এই নিরীহ গরিব মানুষকে, গ্রাম বাংলার এই নিরীহ গরিব শ্রমিকের রক্ত ঝরালো কারা? এই প্রশ্নে কিন্তু সবাই নীরব। সে বাংলা ভাষায় কথা বলছে বলে তাকে বাংলাদেশি বলে পিটিয়ে মারা হলো। শুনুন প্রতিক্রিয়া। বোম্বাইতে গেছে, ওই ছাইটি কাজ করতে গেছে, তা ওই সব তারাই খুন করেছে। ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। আমি আমার ছেলে এই 20 বছর আমার ছেলে বিল্ডিং লাইনে কাজ করে, লেবারের ছেলের খুন করেছে। ওই বোম্বাই মেয়ে খাড়িতে রেখেছে, খাতার মধ্যে পুঁতে দিয়েছে। ওদের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই। কোলের সন্তান চলে গেছে, আমি ওইরকম চাই। এই বাংলা থেকে একজন পরিযায়ী শ্রমিকের এরকম ভাবে বারবার পরিযায়ী শ্রমিকদের প্রতি আক্রমণ, এটা কিভাবে দেখছেন আপনারা? এটা ভীষণ খারাপ ভাবে দেখছি আমরা দিদির কাছেও অনুরোধ করছি যে দিদি, এই পরিযায়ী শ্রমিক বারবার এরকম খুন হচ্ছে, আপনারা একটু দেখুন। বারবার এইভাবে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, ভাষায় প্রকাশ করা যাবে না। আপনার নাম কি? আমার নাম শাইনুর গাজী। নদিয়ার গয়েশপুরের এক পরিযায়ী শ্রমিক, তিনিও মহারাষ্ট্র গিয়েছিলেন। মহারাষ্ট্রের নাসিকের তিনি কাজ করতে গিয়েছিলেন। পরিযায়ী শ্রমিক, গরিব মানুষ, বাংলায় কথা বলতেন। এখন তিনি নিখোঁজ, তার খোঁজই পাওয়া যায়নি। তিনি আদৌ বেঁচে আছেন না মারা গিয়েছেন তার পরিবার জানে না। পরিবারের মানুষ কান্নায় ভেঙে পড়ছে। তার অপরাধ, সে বাংলায় কথা বলতো, সে বাংলা ভাষায় কথা বলতো। শুনুন তার পরিবারের প্রতিক্রিয়া। কাজে যাই, গত
21 তারিখের রাতে 12টার সময় গাড়িতে চেপেছে বাড়ি আসার জন্য। বাড়ি আসার জন্য নাসিক থেকে। ও ছিল আর একটা টেকনিক আর একটা ছেলে ছিল, হ্যাঁ টেকনিক একটা ছেলে ছিল, দুজনা ছিল। এই গাড়িতে চাপে, এবার চাপার পর ওই নাসিকের পর এক স্টেশন পর আমার কাকাকে ওর সাথে কথা বলেছি। এইবার তারপর থেকে কি হয়েছে না হয়েছে আমরা আর কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমার কাকা নিখোঁজ হয়ে গেছে। ওই যদি দেখা যাক কি হয়, থানায় এসেছি, মনে হচ্ছে ট্রেন থেকে কেউ ফেলেও দিতে পারে, কি নিখোঁজ হয়ে যেতে পারে। কেউ যদি কোনো জায়গায় দেখে থাকেন তবে যোগাযোগ করবেন। আচ্ছা, যে এই যে এর আগেও তো উনি ঠিকঠাক ভাবে বাড়ি আসতেন? হ্যাঁ, আগেও ঠিকঠাক ভাবে বাড়ি আসতেন। তাহলে মোট এখন কতদিন ধরে নিখোঁজ? 4 দিন। চারদিকে ভিন রাজ্যে গিয়ে বাঙালি খুন হচ্ছে, বাঙালি নিখোঁজ হয়ে যাচ্ছে, বাংলা ভাষায় কথা বলাই তাদের অপরাধ। সুদূর রাজধানী দিল্লিতে তার কি প্রতিক্রিয়া? আমার সঙ্গে ইন্দ্রাণী দাশগুপ্ত, আমার বাঙালি রিপোর্টার, সরাসরি দিল্লি থেকে রয়েছে। ইন্দ্রাণী, তুমিও একজন বাঙালি, আমিও একজন বাঙালি, আমরা গর্বিত, আমরা বাঙালি। কিন্তু সারা দেশে যখন বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিকে বাংলাদেশি চিহ্নিত করা হচ্ছে, বলে বলে খুন করা হচ্ছে, তখন সুদূর দিল্লি রাজধানী, সেই রাজধানীতে বাঙালির জন্য কে লড়ছে? একদমই। দেখো, তোমার এই ঠিক এই প্রশ্নগুলো আজকে সংসদ চত্বরে দাঁড়িয়ে তুলেছিলেন কংগ্রেসের পশ্চিমবঙ্গের একমাত্র সাংসদ ঈশা খান চৌধুরী। তিনি যেটা বলছেন যে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এটা কিন্তু এখনই হচ্ছে না, গত নভেম্বর মাস থেকে এটা চলছে। এটা নিয়ে তিনি সংসদে বারে বারে প্রশ্ন উত্থাপন করেছেন, কিন্তু কোনোভাবেই তার সেই প্রশ্নগুলো বলার বা সেই প্রশ্নগুলোর কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি সরকার। এমনকি তাকে আলোচনা করার জন্য সময় পর্যন্ত দেওয়া হয়নি। এটা নিয়ে তিনি কংগ্রেসের রাহুল গান্ধীর সাথে কথা বলেছেন, যিনি অপোজিশন লিডার লোকসভা, তার সাথে কথা বলেছেন এবং তিনি অবিলম্বে বিষয়টা কেসি বেণুগোপালকে দেখতে বলেছেন। ঈশা খান চৌধুরীর যেটা অভিযোগ যে হরিয়ানাতে মালদার প্রায় 10 জন শ্রমিককে আটকে রাখা হয়েছিল বাংলাদেশি সন্দেহে। তিনি যখন হরিয়ানার গুরগাঁও প্রশাসনকে এটা নিয়ে চাপ দেন, পরিষ্কারভাবে জানান যেরকম কোনো নিয়ম নেই, ভারতের যে কোনো নাগরিক ভারতের যে কোনো স্থানে ভ্রমণ করতে পারে, তাদেরকে আটকে রাখার কোনো অধিকার নেই প্রশাসনের, তারপরই তড়িঘড়ি তাদের ছেড়ে দেওয়া হয়। এবং ঈশা খান চৌধুরী যখন গতকাল গুরগাঁও গেছিলেন এই ডিটেনশন ক্যাম্পে, তখন সেখানে গিয়ে দেখেন তিনি যে কোনো বাঙালি শ্রমিক নেই। এই সমস্ত বিষয়গুলো আজকে সংসদে তুলে ধরেছেন ঈশা খান চৌধুরী, সংসদের বাইরে সাংবাদিকদের বলেছেন। একই সাথে তৃণমূল কংগ্রেস কিন্তু লাগাতার এই বাংলা ও বাংলাদেশি এই ইস্যু নিয়ে সংসদ কাঁপাচ্ছে। তাদের পরিষ্কার বক্তব্য যে বাংলা বললেই বাংলাদেশি বলে যদি দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সাংসদরাও প্রত্যেকে বাঙালি। এখানে যতজন বাঙালি রিপোর্টার আছে, কারোর কাছেই কিন্তু সবসময় আধার কার্ড, ভোটার কার্ড বা সচিত্র পরিচয়পত্র থাকে না। তাহলে তাদের কি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে? সারা ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালি পরিযায়ী শ্রমিক এবং বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের এদেশ থেকে বাংলাদেশে বিতরণ করার চেষ্টা করা হচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন। সামিরুল ইসলাম তৃণমূলের সাংসদ, তিনি গতকাল তথ্য প্রমাণ দিয়ে আমাদের দেখিয়েছিলেন যে এই যে বেশ কিছু লোককে দিল্লি থেকে এবং মহারাষ্ট্র থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশি বলে। মহারাষ্ট্র থেকে 7 জনকে বাংলাদেশে বর্ডারে নিয়ে গিয়ে, যেখানে বিডিআর নেই, সেখান দিয়ে বাংলাদেশে ডিপোর্ট করা হয়। পরে সামিরুল জেনে যখন তাদের সমস্ত কাগজপত্র, এমনকি জমি, তাদের যে এদেশে জমি আছে এবং সেই জমি বহু যুগ আগে কেনা, সেই সমস্ত কাগজপত্র দেখান, তখন তাদেরকে ফিরিয়ে আনা হয়। সুতরাং বাঙালি বললেই বাংলাদেশি, এই ইস্যু নিয়ে এতদিন সরব ছিল তৃণমূল কংগ্রেস, এবার কিন্তু তাদের যোগ্য সহায়তা করছে কংগ্রেস। বেশ, ধন্যবাদ। ইন্দ্রাণী দাশগুপ্ত আমার সহকর্মী ছিলেন সরাসরি নয়াদিল্লি থেকে। অর্থাৎ শুধু তৃণমূল কংগ্রেস আর নয়, খেলা জমে গিয়েছে, মাঠে নেমে পড়েছে কংগ্রেসও, একটি অল ইন্ডিয়া পার্টি, তার সঙ্গে আরেকটি অল ইন্ডিয়া পার্টি, এবং বাঙালির জন্য গলা ফাটাচ্ছে। আপনি এবার ভাবুন, বাংলা বললে যদি কেউ আপনাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেয়, কি করবেন? চলুন মালদার একটা খবরে চোখ রাখি, কারণ মালদার একটি ছেলে, একটি যুবক, তিনি পরিযায়ী শ্রমিক, তিনি কাজ করতে গিয়েছিলেন রাজস্থানে। সব কিছু ঠিকই ছিল, রাজস্থানে খুব সুন্দরভাবে তিনি কাজ করছিলেন। হঠাৎ একদিন পুলিশ ধরলো, পুলিশ ধরে বলল আপনি বাংলা ভাষায় কথা বলেন, আপনি বাংলাদেশি। সেখান থেকে তাকে তুলে দিল বিএসএফের হাতে, এবং বিএসএফের হাত থেকে সে সরাসরি পৌঁছে গেল সুদূর বাংলাদেশে। বুঝুন কাণ্ড। এই বাংলার এক বাঙালি যুবক, এই বাংলার এক ভারতীয় যুবক, তিনি স্রেফ বাংলা ভাষায় কথা বলার জন্য পৌঁছে গেলেন বাংলাদেশে। তাকে তার নিজের দেশের সিকিউরিটি এজেন্সি এখান থেকে ডিপোর্ট করে পাঠিয়ে দিলেন বাংলাদেশে। এক লহমায় তার অপরাধ, সে বাংলা ভাষায় কথা বলতো। বাংলাদেশে এই মুহূর্তে সেই যুবকের ভিডিও ভাইরাল, দেখুন।
বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম আজ ধরেছে রাজস্থান থেকে নে পাড়া থেকে উড়ে আমাকে ওখান থেকে নে বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম আজ বলছে তোর বাড়ির যত ডকুমেন্টস আছে দাদা দাদি যা ডকুমেন্টস আছে সব দরকার আমি মাঙিয়েছি আমাকে বলছে তোর কোনো এবার তোর আইডি প্রুফ দেখা আইডি আমার নাই তার জন্য আমাকে এখানে বলছে না এটা বাংলাদেশে আছে বাংলাদেশ ধরেছে রাজস্থান থেকে নে পাড়া থেকে উড়ে আমাকে ওখান থেকে নে বলছে তোর আধার কার্ড আছে, আমি দেখালাম আজ বলছে তোর বাড়ির যত ডকুমেন্টস আছে দাদা দাদি যা ডকুমেন্টস আছে সব দরকার আমি মাঙিয়েছি আমাকে বলছে তোর কোনো এবার তোর আইডি প্রুফ দেখা আইডি আমার নাই তার জন্য আমাকে এখানে বলছে না এটা বাংলাদেশ। কি অদ্ভুত! মানে আজ যদি আমি কিংবা আপনি কাজের সূত্রে বাংলার বাইরে কোথাও যাই এবং বাংলা ভাষায় কথা বলি, তাহলে আমাদের টপাটপ ধরে পটাপট বাংলাদেশে পাঠিয়ে দেবে। এই দুটো শব্দ ব্যবহার করলাম কারণ ঠিক এভাবেই পাঠানো হয়েছে, কোনো প্রশ্ন করা হয়নি। বাংলা ভাষায় কথা বলেছে, তাকে ধরেছে, তাকে বিএসএফ এর হাতে হস্তান্তর করা হয়েছে এবং তারপর নিজের দেশ থেকে অন্য একটি দেশে পাঠিয়ে দিয়েছে। এ কোন দেশে বাস করছি, এ কোন সময় বাস করছি, এ কোন রাজ্যে বাস করছি আমরা? মালদা থেকে এই মুহূর্তে সরাসরি আমার সহকর্মী সোমক লাহিড়ী রয়েছে। সোমক, এই যুবকের পরিবারের কি অবস্থা? তাদের ছেলে রাজস্থানে গিয়েছিল তাদের পরিবারকে বাঁচানোর জন্য, অন্য সংস্থানের জন্য, দুমুঠো ভাতের জন্য। ভাত তো জুটলই না, কপালে দেশ থেকে বেরিয়ে যাওয়ার নিদান দিল। সোমক, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখো ইলমাজ, এই ঘটনাটা যা ঘটেছে মালদার কালিয়াচক থানার একদম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটি এলাকা। এই এলাকারই জালালপুর এলাকার এই গ্রামের বাসিন্দা আমির শেখ, যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় সে কাঁদতে কাঁদতে অভিযোগ করছে যে কয়েক মাস আগে সে রাজস্থানে গিয়েছিল কাজ করতে। সেখানে হঠাৎ পুলিশ রেড হয় এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং তাকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয়। সে আধার কার্ড দেখিয়েছিল, কিন্তু তাকে তার সেই আধার কার্ড ভারতীয় পরিচয়পত্র হিসাবে মান্যতা দেয়নি রাজস্থান পুলিশ। এরপর তাকে 2 মাস জেলে রাখা হয়। 2 মাস জেলে রাখার পর তাকে বাংলাদেশি আখ্যা দিয়ে তাকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় এবং বিএসএফ তাকে ত্রিপুরা দিয়ে সরাসরি বাংলাদেশে পুশব্যাক করে দেয়। সে অসহায়ভাবে বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে। এক বাংলাদেশি নাগরিক সেই তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এরপরই পরিবারের পক্ষ থেকে গোটা বিষয়টি জানাজানি হয় এবং ইতিমধ্যেই কালিয়াচক থানার পুলিশ সেই পরিবারের সাথে কথা বলেছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। সোমক, তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে ফিরবো, কিন্তু সোমক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিল। সেই তথ্য হলো এই যুবক তার আধার কার্ড দেখিয়েছিল, তার পরিচয়পত্র দেখিয়েছিল, তার ভারতীয় নাগরিকত্বের পরিচয়পত্র। আমার কথা নয়, স্বয়ং কেন্দ্রের কথা। আধার যখন ম্যান্ডেটরি করা হয় তখন বলেছিল এই আধার থাকলে আপনি ভারতের নাগরিক। আজ সেই আধারও আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনি বাংলায় কথা বলেন। কি দিনকাল! ইতিহাসের পাতাটা একটু উল্টোন, 1940, 42, 45-এর দিকে ফিরে যান, বিশ্বযুদ্ধের সময় একটু ফিরে যান। এমন একটি দেশ ছিল যারা চিহ্নিতকরণ করত। দেশটিকে মনে আছে? সেই ব্যক্তিটিকে মনে আছে? আমাদের ভারতবর্ষ কি সেদিকেই এগোচ্ছে যেখানে বাঙালি আর নিরাপদ নয়? বাঙালি নিজের দেশে পরিচয়পত্র সঙ্গে নিয়ে ঘুরলেও নিরাপদ নয়, কারণ মালদার এই যুবক তো তার আধার কার্ডটা দেখিয়েছিল। কেন্দ্র তো এক সময় নিজে বলেছিল আধার আপকা পরিচয় হ্যায়, আধার আপনার এই দেশের নাগরিকত্বের প্রমাণ। আজ তার প্রমাণ নয়, তার ঠাঁই বাংলাদেশে। সোমক রয়েছে আমার সঙ্গে সরাসরি মালদা থেকে। সোমক, পরিবারের কি অবস্থা? এই যুবকের মা বাবা, তাদের কি অবস্থা? ছেলে চুরি করেনি, ডাকাতি করেনি, কোনো দুষ্কর্ম করেনি, সে বাংলা ভাষায় কথা বলেছে বলে সে আজ বাংলাদেশে পড়েছে এবং পরিবার দাবি করছে তাদের ছেলে যে 2 মাস রাজস্থানের জেলে ছিল তারাও সঠিকভাবে জানতেন না এবং তাদের ছেলের সাথে কোনো যোগাযোগও করা হয়নি। প্রচুর শ্রমিক মালদা থেকে কাজ করতে যায় ভিন রাজ্যে, এমনকি দেশের বাইরেও যায়। এই যুবকও সেরকমই গেছিল বলছে পরিবারের দাবি এবং পরিবার চাইছে কোনো রকমে যাতে ভারত সরকার এই যুবককে আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করে পরিবারের কাছে। কার্যত তারা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের পক্ষ থেকে পরিষ্কার অভিযোগ করা হচ্ছে
হচ্ছে শুধু বাংলা ভাষী মানুষ বাংলায় নয়, ঝাড়খণ্ডের দ্বিতীয় ভাষা বাংলা ভাষা, আসামের দ্বিতীয় ভাষা বাংলা ভাষা এবং পাশাপাশি ত্রিপুরার প্রথম ভাষা বাংলা ভাষা। তাহলে সেই রাজ্যের মানুষদেরকেও ওখানে গিয়ে সাফার করতে হচ্ছে, অর্থাৎ বাংলা ভাষায় কথা বললেই তাদেরকে বাংলাদেশে আখ্যা দিয়ে দেওয়া হচ্ছে। তারা এর সুরাহা চায় এবং সরাসরি তারা বিজেপির দিকে অভিযোগ করেছে। পাল্টা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মূলত বাংলাদেশি যারা নাগরিক অনুপ্রবেশ করে তারা এই পশ্চিম বাংলা দিয়ে অনুপ্রবেশ করে এবং শাসক দলের নেতাদের প্রচ্ছন্ন মদতেই তাদের আধার কার্ড এবং বেশ ধন্যবাদ। যদি আমি বিজেপির এই থিওরিটা ধরেও নিই যে শাসক দলের মদতে বাংলাদেশিরা এখানে অনুপ্রবেশ করে, আমার প্রথম এবং একমাত্র প্রশ্ন, বিএসএফ কি করছে? বিএসএফ এর দায়িত্ব ল্যান্ড বর্ডার সিকিউর করা, বিএসএফ এর দায়িত্ব মেরিন বর্ডারের কাছাকাছি নজরদারি রাখা। তারা করছেটা কি? আর বিএসএফ কার আন্ডারে আসে, কার তত্ত্বাবধানে আসে বিএসএফ? দি অনারেবল হোম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী অমিত শাহজি একেবারে স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে আসে। তাহলে প্রশ্ন কাকে করা উচিত, বাঙালিদের নাকি স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রকের যারা দায়িত্বে রয়েছে, যারা সেই মন্ত্রক চালায়, যারা বিএসএফ এর দায়িত্বে রয়েছে তাদের? গোপালনগরে আবারও এক ঘটনা। গোপালনগরের এক মহিলা, তিনি গিয়েছিলেন বোম্বেতে মুম্বাইতে কাজ করতে, পুলিশ হঠাৎ তাকে আটক করলো। কারণ ওই তিনি বাংলা ভাষায় কথা বলছিলেন। শুধু আটক করলো না, তারপর তারকে বলা হয় আপনি যে ভারতীয়, আপনি যে এই দেশের, নথি দেখান। নথি দেখানোর পর তিনি ছাড়া পান। আটক হবেন কেন? নিজের দেশে নিজের মাতৃভাষায় কথা বলার জন্য তাকে আটক হতে হচ্ছে। নিজের দেশে নিজের মাতৃভাষায় কথা বলা অপরাধ। দেখুন, গেলে পরে নিয়ে গেলে মেয়ে ছেড়ে দেবে, এখান থেকে পাঠিয়ে দিয়ে এলো পুরনপত্র বোম্বাইতে। কেমন হয়েছিল? বাসা বাড়িতে কাজের জন্য গেছিল। গেলে পরে ওনারা সন্দেহ হয়েছে বাংলাদেশে, সে সন্দেহ করে ওনারা ধরেছে, ধরে এখানকারের বাসন্তী ঠিকানা পেয়ে ওনারা ছাড়িয়ে দিয়েছে। এই যে এরকম একটা অসুবিধা কাজের জন্য গিয়ে, হ্যাঁ কাজের জন্য গিয়ে এরকম কিসের জন্য? ওনারা অফিস থেকে তো কাজ ঠিক করে দেয়, পয়সার বাংলাদেশি সন্দেহ ধরেছিল। হ্যাঁ বাংলাদেশ সন্দেহ। কদিন গেছে ওখানে? এই দিন 15 দিন। কি কাজের জন্য? ওই পাশাপাশি কাজ করতো, তার দিলাম স্বামী টামি যাইতো তার জন্য। আলিপুরদুয়ারের অঞ্জলি শীলের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই অঞ্জলি শীলের নাম করেছিলেন। এই অঞ্জলি শীল সেই মহিলা যিনি আসামের ফরেনার রেজিস্ট্রেশন ট্রাইব্যুনালের তরফ থেকে এনআরসি নোটিশ পেয়েছিলেন। অবশেষে অঞ্জলি শীল সেই নোটিশ তার নিজের হাতে পেলেন। অঞ্জলি শীল বলছেন, আগে আমি নোটিশের সত্যতা যাচাই করব, আদৌ এই নোটিশ বৈধ কিনা যাচাই করব, তারপর আমি যাব, গিয়ে এই ফরেনার্স ট্রাইব্যুনালে গিয়ে দাঁড়িয়ে বলবো আমি বাঙালি, আমি ভারতীয়। কি বলছেন অঞ্জলি শীল, শোনাবো। যে নোটিশটা পাওয়ার কথা ছিল, এতদিন থেকে শুনেছি যে আমার নামে নোটিশ এসেছে, কিন্তু আমি সেই নোটিশটা এতদিন পাইনি। কিন্তু আজকে সকাল 8টায় সেই নোটিশটা আমাকে থানার ওসি সাহেবরা এসে আমার হাতে দিয়ে গেছে। এটা এখন আদৌ সত্যি কি না সেটা আমি এখনো বলতে পারবো না। রাজনৈতিক দল নিয়ে কথা বলছি না। আমি যেহেতু নোটিশটা আমি পেয়েছি, আমি এটা ভাববো, আমার ভাবার বিষয় আছে। আমার নোটিশ যেখান থেকে আসে সেখানে যাব, সেখানে আমি যাচাই করব আদৌ এটা সত্যি কি না। পুজোর ছুটি আসছে, বাইরে কোথাও বেড়াতে যাবেন? দয়া করে বাংলার বাইরে যাওয়ার কথা ভাববেন না, অ্যাটলিস্ট এই মুহূর্তে তো ভাববেন না। বিশেষ করে যদি আপনি শুধু বাংলা ভাষাটাই ভালো করে বলতে পারেন। অন্যান্য ভাষা বললেও বাংলার বাইরে এই মুহূর্তে গেলে আমি আপনি কতটা নিরাপদ থাকবো সত্যি জানি না। কারণ বাইরে গিয়ে যদি বাংলা ভাষায় কথা বলি, পুলিশ তো তখনই ধরবে। আধার থাকুক, ভোটার থাকুক, যে নথিই থাকুক, আপনার বাংলা ভাষার জন্য আপনাকে তো বাংলাদেশি বলে হয়তো বাংলাদেশেও পাঠিয়ে দেবে। গল্প নয়, একেবারে সত্যি এই দেশেই হচ্ছে। আপাতত এই পর্যন্ত, আবার দেখা হবে। দেখতে থাকুন ক্যালকাটা নিউজ।